আশা করছি সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য। তো যাদের সাবজেক্ট ইংলিশ তাদের জন্য, যারা টেক্সট প্রিপেয়ার করছো ফ্রম ইউটিউব অর গুগল এনিওয়্যার, যেখান থেকে তোমরা টেক্সট প্রিপারেশন নিয়ে নাও, এবং সেটা কতটা প্রিপেয়ার হলো, তুমি কতটা প্রিপেয়ার করতে পেরেছো সেটা জানার জন্য কিন্তু তোমাকে এক্সাম টাইপ মানে টেস্ট দিতে হবে, কোয়েশ্চেন অ্যান্সার অ্যাটেম্প্ট করতে হবে যে আমি এটা নিয়ে পড়লাম, তো এটা থেকে যদি কোয়েশ্চেন আসে আমি সেটা পাচ্ছি কি না। তো সেটা করার জন্য বেস্ট উপায় হচ্ছে তুমি এমসিকিউ প্র্যাকটিস করো। ঠিক আছে, তো আমি কিছুগুলো প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য, যেখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার থাকবে, আর প্রত্যেকটা টেক্সটের উপরে আলাদা আলাদা করে ভিডিও হবে। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লাইফ নিয়ে, তার জীবনী নিয়ে এমসিকিউ, এখানে 50 এমসিকিউ আমি কালেক্ট করেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট বলতে পারো, যেটা এক্সাম ওরিয়েন্টেড বলতে পারো। সেই এমসিকিউগুলো দেখো, তোমার কতটা জানা বা কতটা অজানা সেটা দেখতে পারো এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে কিন্তু আসবে আমাদের যে 5 লুসি পোয়েম আছে ওয়ার্ডসওয়ার্থের, সেই 5 লুসি পোয়েমের উপরে 250 কোয়েশ্চেন সেখানে তৈরি করা হয়েছে। তো সেটাও তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, এটা দেখে নাও। সো ওয়্যার ওয়াজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এখানে কোয়েশ্চেন করা হয়েছে। মোটামুটি যারা প্রিপারেশন শুরু করেছো তারা অলরেডি এটা পড়ে ফেলেছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ককারমাউথে সে জন্মগ্রহণ করেছিল, আর এটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের বার্থ প্লেস। তো এটা আমরা জানি। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। নেক্সট কোয়েশ্চেন চলো দেখা যাক। এটা হচ্ছে ইন হুইচ ইয়ার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বর্ন? কত সালে জন্মগ্রহণ করেছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম সালটা কত, বার্থ ইয়ার কত? তো সেটা হচ্ছে আমাদের 1770, 1770 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে হুইচ ইউনিভার্সিটি ওয়ার্ডসওয়ার্থ অ্যাটেন্ডেড? তো কেমব্রিজ ইউনিভার্সিটি ওয়ার্ডসওয়ার্থ জয়েন করেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে হু ওয়াজ ওয়ার্ডসওয়ার্থ ক্লোজ কোলাবোরেটর ইন লিরিক্যাল ব্যালাড? যারা পড়াশোনা শুরু করেছো আশা করছি তারা সবাই জানো যে লিরিক্যাল ব্যালাড কে কে লিখেছিল, দুজন মিলে লিখেছিল, একটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ আর একটা হচ্ছে আমাদের এসটি কলেরিজ। তো অপশন হয়ে যাবে সি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ মুভমেন্ট ইজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাসোসিয়েটেড উইথ? কোন মুভমেন্টের সঙ্গে ওয়ার্ডসওয়ার্থ জড়িয়েছিলেন বা তার নাম যুক্ত ছিল? তো সেটা হচ্ছে আমাদের রোমান্টিক পোয়েম বা রোমান্টিক মুভমেন্ট, যেখানে রোমান্টিক পোয়েমের শুরু হয়েছিল 1798, যেটার পাবলিকেশন ইয়ার হচ্ছে লিরিক্যাল ব্যালাড। ঠিক আছে, এই লিরিক্যাল ব্যালাডের পাবলিকেশনের সঙ্গে সঙ্গে আমাদের রোমান্টিক মুভমেন্টটাকে ধরা হয় শুরু হয়েছে, যদিও এর সূচনা তার কিছু আগেই হয়ে গেছিল, কিন্তু পার্টিকুলার যদি আমরা একটা টাইম বলি যে কবে শুরু হয়েছিল, তাহলে আমরা এই সালটাকে ধরে নিতে পারি 1798, যখন আমাদের রোমান্টিক মুভমেন্টটা শুরু হয়েছিল বলে বলা যেতে পারে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন হোয়াট পজিশন ডিড ওয়ার্ডসওয়ার্থ হোল্ড লেটার ইন হিজ লাইফ? মানে তার পরবর্তী জীবনে সে কোন পোস্টে বা কোন পজিশন সে পেয়েছিল, সেটা কি পোয়েট লরেট, প্রাইম মিনিস্টার, প্রফেসর, লাইব্রেরিয়ান, কোন পদটা সে পেয়েছিল? তো এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে পোয়েট লরেট। ঠিক আছে, পোয়েট লরেটের যে পজিশন সেটা পেয়েছিল টিল ডেথ। নেক্সট অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়েন ডিড ওয়ার্ডসওয়ার্থ বিকাম পোয়েট লরেট? কত সালে পোয়েট লরেট হয়েছিল? আগের কোয়েশ্চেনে এটা এই জন্যই বললাম না যে কত সালে হয়েছিল সেটা, কারণ এটা অলরেডি নেক্সট কোয়েশ্চেনে অ্যাড করা হয়েছে। তো এটা কত সালে পোয়েট লরেট হয়েছিল? এটা পোয়েট লরেট হয়েছিল 1843-তে। 1843-তে সে পোয়েট লরেট হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হু ওয়াজ ডরোথি ওয়ার্ডসওয়ার্থ? ডরোথি ওয়ার্ডসওয়ার্থ কে ছিল? সব থেকে সহজ কোয়েশ্চেন বলতে পারো যে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ তার সিস্টার ছিল, তার বোন ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। সি ইজ অলসো আ রাইটার। হুইচ কান্ট্রি ডিড ওয়ার্ডসওয়ার্থ ভিজিট দ্যাট ইনফ্লুয়েন্স হিজ পলিটিক্যাল ভিউ? যে কোন একটা কান্ট্রি যেখানে যাওয়ার পরে তার যে পলিটিক্যাল ভিউজটা ছিল সেটা পরিবর্তন হয়েছিল বা অনুপ্রাণিত হয়েছিল, সেই কান্ট্রিটার নাম কি? তো সেটা হয়ে যাবে এখানে ফ্রান্স, কারণ ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা সে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত হয়েছিল প্রথম দিকে। ঠিক আছে, তো ফ্রান্স হয়ে যাবে। হোয়াট ওয়াজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ফ্রেঞ্চ রেভলিউশন আফটার টুয়ার্ডস দ্য
ফ্রেঞ্চ রেভলিউশন। তো ফ্রেঞ্চ রেভলিউশনের প্রতি তার যে মত কী ছিল সেটা, বা তার অ্যাটিটিউড সেটা কী ছিল। তো এখানে যদি আমরা বলি প্রথম দিকে শুরুয়াতের দিকে সেটা কিন্তু আমাদের সাপোর্টিভ ছিল, ঠিক আছে, প্রথমে সাপোর্ট করছিল ফ্রেঞ্চ রেভলিউশনকে, কিন্তু পরবর্তীকালে দেখব যেটা সে সাপোর্টিভ কিন্তু নয়, সেটা অপোজ করছিল, সেটার অপোজ করেছিল আমাদের ওয়ার্ডসওয়ার্থ। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের মেজর যে ওয়ার্ক সেটার উপর কিছু এমসিকিউ করা হয়েছে। তো প্রথম এমসিকিউটা হচ্ছে উইচ কালেকশন ডাজ দ্য বিগিনিং অন রোমান্টিসিজম, কোন কাজটা, এটা আমি প্রথমে আলোচনা করলাম যে লিরিক্যাল ব্যালাডের সঙ্গে সঙ্গে আমাদের রোমান্টিসিজমটা বা রোমান্টিক মুভমেন্টটা কিন্তু শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ান ওয়াজ লিরিক্যাল ব্যালাড ফার্স্ট পাবলিশ, এটা আমি আগের কোয়েশ্চেনে আলোচনা করলাম যে লিরিক্যাল ব্যালাডটা কখন পাবলিশ হয়েছিল। তো সেটা সালটা হচ্ছে 1798 সালে পাবলিশ হয়েছিল। উইচ পোয়েম বিগিনস আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আই ক্লাউড, এটা কোন পোয়েমের প্রথম লাইন, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, তো এটা হচ্ছে আমাদের ডেফোডিলসের লাইন, যদিও এটা সিলেবাসে নেই তবু কিন্তু এটা ইম্পর্টেন্ট, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লাইন্স কম্পোজ আ ফিউ মাইলস অ্যাবাভ টিন্টন অ্যাবে ওয়াজ রিটেন অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার, তো এখানে কোন নদীর কথা উল্লেখ রয়েছে। তো এই টিন্টন অ্যাবেতে যে নদীর কথা উল্লেখ রয়েছে সেই নদীটা হচ্ছে ওয়ে রিভার, এই ওয়ে রিভারের কথা উল্লেখ রয়েছে। যদি আমরা পুরো টাইটেলটা দেখি, পোয়েমের টাইটেলটা দেখি, তো সেখানেও কিন্তু এই পোয়েমের কথাটা উল্লেখ রয়েছে। হুইচ পোয়েম ফিচার্স দ্য ক্যারেক্টার্স অফ লুসি, লুসির যে ক্যারেক্টার, লুসি 5টা লুসি পোয়েম আছে, তো এখানের মধ্যে কোন পোয়েমটাতে লুসি ক্যারেক্টারটা দেখতে পাওয়া যায়। রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, নো, রেজলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স নয়, মাইকেলও নয়, এটা হচ্ছে মাইকেলটা হচ্ছে একটা পাস্টোরাল এলেজি, এটা হচ্ছে একটা পাস্টোরাল এলেজি, এটাও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে এখানে যদি উপরে এই লুসির জায়গায়, এখানে লুসির জায়গায় দিয়ে দিল যে নিচের কোনটি পাস্টোরাল এলেজি, তো এখানে আমাদের এই মাইকেলটা অ্যান্সার হবে। তো আমাদের এখানে যেটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে লুসি, লুসির ক্যারেক্টারটা এখানের মধ্যে কোন পোয়েমে আছে, তো সেটা অ্যান্সারটা হয়ে যাবে সি, সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। নেক্সট হচ্ছে হুইচ অফ দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বাই ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থের লেখা কোনটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হিসেবে জানা যায়, যেটাকে আমরা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বলতে পারি, তো সেই পোয়েম কোনটা, তো সেটা এখানে হচ্ছে আমাদের দ্য এক্সকারশন, দ্য এক্সকারশন, না দ্য পিটার বেল, না দ্য প্রিলিউড, না হোম অ্যাট গ্রাসমেয়ার, কোনটা হবে বলো, এখানে অ্যান্সার হয়ে যাবে সি, দ্য প্রিলিউড। দ্য প্রিলিউডে সে নিজের জীবনী নিয়ে বলেছে, প্রিলিউডটা কিন্তু অনেকগুলো পার্টে বিভক্ত, যেখানে তার চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড এইসবভাবে সে নিজের অটোবায়োগ্রাফি বা জীবনী নিয়ে বর্ণনা করেছে এই অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্কটাতে, ঠিক আছে, এই পোয়েমটাতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ মেনি বুকস ডাজ দ্য প্রিলিউড হ্যাভ, তো এই প্রিলিউডটা যেটা বললাম যে অনেকগুলো পার্ট ছিল এটা, সো সেই পার্টগুলো কতগুলো পার্ট ছিল, তো টোটাল যদি পার্ট বলো তাহলে সেখানে ছিল টোটাল 12 পার্ট ছিল। এবার 12 পার্টগুলো কী কী সেটা পরবর্তী কোয়েশ্চেন আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেমনটা আসবে, কোয়েশ্চেন অলরেডি মেনশন আছে। দ্য প্রিলিউড ওয়াজ অ্যাড্রেস টু, এখানে যে প্রিলিউড সেখানে কাকে অ্যাড্রেস করে বলা হয়েছে, ঠিক আছে, তো এখানে অ্যাড্রেস যদি বলো তাহলে এটা আমাদের কলরিজকে প্রিলিউডে অ্যাড্রেস করা হয়েছে। আর নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দিস পোয়েমস ইজ পাস্টোরাল, দেখো যেটা বললাম যে এই পাস্টোরাল এলেজি বা এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেন দিয়ে দেবে যে নিচের মধ্যে কোনটি পাস্টোরাল এলেজি, তো সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা আগে আলোচনা করলাম যে এটা হচ্ছে মাইকেল হচ্ছে একটা পাস্টোরাল এলেজি, তো এটা অ্যান্সার হয়ে যাবে। হুইচ পোয়েম ইনক্লুডস দ্য লাইন দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, কোন পোয়েমটাতে এটা বলা হয়েছে যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান, এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা লাইন, যেটা অনেক এক্সামেই এসেছে, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, তো এটা আমাদের যেটা বলা হচ্ছে মাই হার্ট লিভস আপ, এই যে পোয়েমটা মাই হার্ট লিভস আপ, এই পোয়েমের মধ্যে এই লাইনটা কিন্তু আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, হুইচ পোয়েম ইজ বেসড অন হাইল্যান্ড গার্ল সিঙ্গিং ইন আ সলিটিউড, এখানের মধ্যে কোন পোয়েমটা আমাদের হাইল্যান্ড গার্ল সম্পর্কে আলোচনা করেছে, তো এটা হচ্ছে একটা লুসি পোয়েম, এবং লুসি পোয়েমে কবি দেখছে যখন যাচ্ছিল, সে দেখছে একটা মেয়ে, সে কিন্তু ধান বা ফসল স্পেশালি সে কাটছে, এবং কাটতে কাটতে সে একটা গান করছে, হাইল্যান্ড গার্ল, ঠিক আছে, সিঙ্গিং ইন সলিটিউড, সলিটিউড মান ইন লোনলি, তো এটা হয়ে যাবে আমাদের দ্য সলিটারি রিপার, এই পোয়েম থেকে এই
লাইনটা নেওয়া হয়েছে বা এখানে এই হাইল্যান্ড গার্লের কথা উল্লেখ করা হয়েছে। হুইচ পোয়েম অফ ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রিটেন ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন? ফ্রেঞ্চ রেভলিউশন চলাকালীন ওয়ার্ডসওয়ার্থ যে কবিতাটা লিখেছিল সেই কবিতাটায় কোনটা? তো সেটা যদি আমরা বলি তাহলে কোনটা হবে বলো? এখানে যে ডেসক্রিপটিভ স্কেচেস সেই পোয়েমটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশনের সময় এই পোয়েমটা কবি আলোচনা বা লিখেছিলেন ডিউরিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। অড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি ডিলস উইথ, এখানে অড ইন্টিমেশন অফ ইমমর্টালিটি ডিলস উইথ মানে কিসের সঙ্গে যুক্ত বা কী নিয়ে এখানে কথা বলছে এই পোয়েমটার মধ্যে? তো এখানে যে টপিকটা বা থেম আছে সেই থেমটা এখানে মেনশন করতে হবে, চাইল্ডহুড অ্যান্ড লস অফ ইনোসেন্ট। এখানে চাইল্ডহুড অ্যান্ড লস অফ ইনোসেন্ট সম্পর্কে এই পোয়েমটাতে বলা হয়েছে। মিল্টন thou shouldst be living at this hour is a line, এখানে যে লাইনটা লেখা হয়েছে মিল্টন thou shouldst be living at this hour, মিল্টনকে উল্লেখ করে বা মিল্টনকে মেনশন করে লাইনটা বলা হয়েছে। এবং এই পোয়েম যে পোয়েমটা অ্যাকচুয়াল সেই পোয়েমটার আরেকটা টাইটেল হচ্ছে টু মিল্টন। ঠিক আছে, টু মিল্টন, এখানে দুটো টাইটেল আছে এই পোয়েমটা, যেটা হচ্ছে আমাদের লন্ডন 1802, লন্ডন 1802, এটা দুটো নাম, একটা হচ্ছে লন্ডন 1802 আর টু মিল্টন। এখানে মিল্টনকে পুরো পোয়েমটাই মিল্টনকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ। হুইচ পোয়েম ক্রিটিসাইজ ম্যাটেরিয়ালিজম, কোন পোয়েমটা ম্যাটেরিয়ালিজম নিয়ে ক্রিটিসাইজ করা হয়েছে এখানে? যেটা হচ্ছে বি নাম্বার, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, যেখানে আমরা পোয়েম কবি বলছে যে আমরা বেশি পরিমাণে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কনজার্ভ করছি। তো এখানে ওই জন্য এটা বলছে ক্রিটিসাইজ ম্যাটেরিয়ালিজম। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েম নাটিং এক্সপ্লোরস দ্য থেম অফ, দ্য পোয়েম নাটিং এক্সপ্লোর, এটা আমাদের সিলেবাসে নেই, তো এটা তুমি স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যদিও অ্যান্সারটি হিউম্যান ইন্টারাকশন উইথ নেচার হতো, ঠিক আছে। ইন মাইকেল, দ্য মাইকেল অকুপেশন, ইন মাইকেল হোয়াট ইজ দ্য মাইকেলস অকুপেশন, মাইকেলের যে অকুপেশন সেটা কি ছিল সেটা কি ছিল এখানে? তো সে একজন ফার্মার ছিল, মাইকেল একজন ফার্মার, হি ওয়াজ আ ফার্মার। পিটার বেল ইজ কনসিডার্ড অ্যাড, পিটার বেলটা কিসের কী হিসেবে পরিগণিত হয় বা সেটাকে আমরা কী হিসেবে নিতে পারি? তো ওটা পিটার বেলটা একটা ব্যালাড ছিল, ঠিক আছে, ব্যালাড অ্যাজ আ লিটারেরি ফর্ম। দ্য এক্সকারশন ইজ আ সিকুয়েল টু, দ্য এক্সকারশন ইজ আ সিকুয়েল টু, কিসের সঙ্গে সিকুয়েল মানে পরবর্তী কোনটার সঙ্গে তাকে নেওয়া হয়? তো এটা অ্যান্সার হয়ে যাবে দ্য প্রিলিউড, ঠিক আছে, দ্য প্রিলিউড। Which collection includes intimation of immortality odd to duty, এখানে কোন কালেকশনটা ইনক্লুডস মানে নেওয়া হয়েছে, যেখানে ইন্টিমেশন অফ ইমর্টালিটি অ্যান্ড অড টু ডিউটি, কোন কালেকশানে এই দুটো পোয়েমকে নেওয়া হয়েছে? তো এটা আমরা বলতে পারি এখানে যে পোয়েমস ইন টু ভলিউমস একটা, একটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড। তো লিরিক্যাল ব্যালাডের যে পোয়েমগুলো আছে সেটা ওয়ার্ডসওয়ার্থ আর কোলেরিজ মিলে দিয়েছে, আর এটা ওয়ার্ডসওয়ার্থের নিজের পোয়েম, 1807 সালে পাবলিশ হয়েছিল পোয়েমস ইন টু ভলিউমস, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, এখানে আমরা নেক্সট সেকশানে যেটা দেখবো সেটা হচ্ছে স্টাইল, থেম অ্যান্ড ফিলোসফির উপরে কিছু কোয়েশ্চেন আমরা এখানে আলোচনা করব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ থেম ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি, হুইচ ওয়ান ইজ নট আ থেম অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি, এখানে কোন জিনিসটা পোয়েট্রির মধ্যে থেম বা আলোচনার বিষয় নয়? তো সেখানে সুপারন্যাচারাল হরর নিয়ে কবি আলোচনা করেননি, কবি আলোচনা করেছে নেচার, কবি আলোচনা করেছে চাইল্ডহুড, কবি আলোচনা করেছে মেমোরি সম্পর্কে, কিন্তু সুপারন্যাচারাল হরর আমরা ওয়ার্ডসওয়ার্থের পোয়েমে পাইনি। ওয়ার্ডসওয়ার্থ বিলিভ দ্যাট পোয়েট্রি, ওয়ার্ডসওয়ার্থ ডেফিনেশন দিয়েছিল পোয়েট্রির যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস অ্যান্ড এই অপশান এটা এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওকে, next question, Wordsworth emphasized the use of language, the use of language of the aristocracy, no, of the clergy, no, of the intellectual, no, কমন পিপলের যে ল্যাঙ্গুয়েজ সেটা কবিতায় ব্যবহার করতে বলছে, যাতে করে বাকি সবার কাছে সেটা বোধগম্য হয় এবং সবাই খুব সহজে বুঝতে পারে, এটাই কবির চেয়েছিল। which best describes Wordsworth concept, which best describe Wordsworth's concept of nature,
এখানের মধ্যে কোন টেক্সটটা যেটা ডেসক্রাইব সব থেকে খুব ভালোভাবে ডেসক্রাইব করেছে ওয়ার্ডসওয়ার্থের যে নেচারের প্রতি ভালোবাসা, সেটা কনসেপ্টটা, সেটা কোনটাতে ডেসক্রাইব করি? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশান সি, স্পিরিচুয়াল গাইড অ্যান্ড মোরাল টিচার। স্পিরিচুয়াল গাইড অ্যান্ড মোরাল টিচার, এখানে আমরা নেচার সম্পর্কে ভালোভাবে জানতে পারবো, যেটা ওয়ার্ডসওয়ার্থ হাইলাইট করেছে। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি অফেন সেলিব্রেটস, ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েমগুলো হয় সেটা ম্যাক্সিমাম টাইম কি নিয়ে হয়? রুরাল লাইফ অ্যান্ড সিম্পলিসিটি, রুরাল লাইফ অ্যান্ড সিম্পলিসিটি নিয়ে কিন্তু তিনি বেশিরভাগ পোয়েম লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য কনসেপ্ট অফ স্পটস অফ টাইম অ্যাপিয়ার্স ইন স্পটস অফ টাইম, এটা কোন কবিতায় মেনশন করা হয়েছে? এসএলএসটির জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ধরনের কোয়েশ্চেনই আসতে পারে এক্সামে। এই একটা ফ্রেজ তুলে দিল, এবার বলবে যে এটা কোন কবিতার লাইন। যারা টেক্সট পড়েছে বা পড়ছে, প্রিপেয়ার করছো, তারা কিন্তু খুব সহজে এটার অ্যান্সার দিতে পারবে। দ্য কনসেপ্ট অফ স্পটস অফ টাইম অ্যাপিয়ার্স ইন, কখন কোন পোয়েম এটা অ্যাপিয়ার হয়েছিল? দ্য এক্সকারশন, টিন্টারনেবে, দ্য প্রিলিউড না পিটার বেল? আমার মনে হয় পিটার বেল হবে না, দ্য প্রিলিউড হবে না, এক্সকারশন অর টিন্টন এবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে এই এক্সকারশনে হওয়ার চান্সটা বেশি। সরি, এটা প্রিলিউড হবে। দ্য ফাইনাল অ্যান্সার উইল বি প্রিলিউড। ওকে, Wordsworth's major poetic theory is found in the preface to Wordsworth's major poetic theory in the preface, found in the preface to ওয়ার্ডসওয়ার্থের যে মেজর পোয়েটিক থিওরিগুলো আছে, যেটা পাওয়া যায় লিরিক্যাল ব্যালাড, এটাতে সেই প্রিফেসটা পাওয়া যায়। ওয়ার্ডসওয়ার্থস ভিউ ইমাজিনেশন ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, ওয়ার্ডসওয়ার্থের যে ভিউ আর ইমাজিনেশন সেটা ইনফ্লুয়েন্স হয়েছিল কিসের দ্বারা? এটা ইনফ্লুয়েন্স কলরিজ ফিলোসফি, কলরিজের যে দার্শনিক চিন্তাভাবনা ছিল সেটার দ্বারা সে বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স হয়েছিল। হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ কনসিডার্ড দ্য অরিজিন অফ পোয়েট্রি? দ্য অরিজিন অফ পোয়েট্রি ইজ ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। অরিজিন অফ পোয়েট অরিজিনেটেড ইন দ্য ডেফিনেশন, যে ওয়ার্ডসওয়ার্থ যে ডেফিনেশনটা দিয়েছিল, পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, আরেকটা তার সঙ্গে যুক্ত করেছিল রিকালেক্ট অরিজিন অ্যান্ড অরিজিনেটেড ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এটা হচ্ছে পুরো ডেফিনেশনটা, তো এটার অ্যান্সার হয়ে যাবে সি। উইচ পোয়েট ডিপলি ইনফ্লুয়েন্স ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ আর্লি ইয়ার্স? এখানে কোন পোয়েটটা তাকে খুব ডিপলি ইনফ্লুয়েন্স করেছিল, অনুপ্রাণিত করেছিল তার আর্লি ইয়ার্সে? মিল্টন, তার জন্য সে একটা পোয়েম লিখেছিল লন্ডন 1802, তাকে অ্যাড্রেস করে পোয়েমটা লিখেছিল এবং সেই পোয়েমটা খুব ফেমাস হয়েছিল। মিসলেনিয়াস অ্যান্ড লিগেসি, আচ্ছা তার সম্পর্কে আরও কিছু কোয়েশ্চেন আমরা জেনে নিই। 41 চলছি আমরা, আর 10টার মতো আছে। ওয়ার্ডসওয়ার্থ লিটারারি রেপুটেশন পিকড ডিউরিং দ্য, কোন সময় তার সব থেকে বেশি যে লিটারারি রেপুটেশন সেটা হাইয়েস্ট পর্যায়ে চলে গেছিলো? তো সেটা যদি আমরা বলি সেটা হয়ে যাবে আর্লি 19th সেঞ্চুরি, আর্লি 19th সেঞ্চুরি। ওকে, ওয়্যার ইজ ওয়ার্ডসওয়ার্থ বারিড? তার মৃত্যুর পর তাকে কোথায় বারিড করা হয়েছিল? এটা অ্যান্সার হয়ে যাবে সেন্ট অসওয়াল্ড চার্চ গ্রাসমেয়ার। ওকে, সেন্ট অসওয়াল্ড চার্চ গ্রাসমেয়ার। Which poet referred to Wordsworth poetry as the poetry of nature? কোন কবি ওয়ার্ডসওয়ার্থের যে পোয়েমগুলো বা পোয়েট্রিগুলো সেগুলোকে রেফার করেছিল অ্যাজ আ পোয়েট্রি অফ নেচার? পোয়েট্রি অফ নেচার বলে রেফার করেছিল। অ্যান্সারটা হয়ে যাবে আর্নল্ড, ঠিক আছে? এখানে অ্যান্সারটা হয়ে যাবে আর্নল্ড, অপশন বি। হুইচ অফ দিস প্রোজ ওয়ার্ক বাই ওয়ার্ডসওয়ার্থ? এখানে যে 4টা প্রোজ ওয়ার্ক আছে, যার মধ্যে কোনটা ওয়ার্ডসওয়ার্থের লেখা? ওকে, প্রোজ ওয়ার্ক তো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা একটা তার লেখা, কিন্তু এটা ক্রিটিসিজম বলে আমরা জানি। এখানে এটা ক্রিটিসিজম বা দ্য রেক্লিউজ হবে না, এটা তো একটা পোয়েম, প্রিলিউডও একটা পোয়েম। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড, যেটা আমাদের অ্যাজ এ টেক্সট হিসেবে আমরা বলতে পারি। প্রোজ
ওয়ার্ক বলতে পারি, লিরিক্যাল ব্যালাডের প্রিফেসটা অ্যাজ আ প্রোজ ওয়ার্ক হিসেবে আমরা পরিগণিত করতে পারি বা মেনশন করতে পারি। উইচ পোয়েটিক ফর্ম ইজ দ্যাট সলিটারি রিপার? সলিটারি রিপার যে পোয়েটটি কোন ধরনের পোয়েটিক ফর্ম, এটা কিসের মানে সনেট, ব্যালাড, লিরিক না এলিজি? তো এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, গীতি কবিতা আমরা যেটা বাংলায় বলে থাকি। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ নোন ফর initiating which poetic revolution? Wordsworth was known for initiating which poetic revolution? তো এখানে প্রথমে এটা আলোচনা করলাম আমরা যে রোমান্টিক রেভলিউশনের সঙ্গে, মুভমেন্টের সঙ্গে সে যুক্ত। এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Which of these poets was not a contemporary of Wordsworth? ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক নয়, নিচের কোন পোয়েট ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক নয়? কলরিজ তো সমসাময়িক ছিল এবং এর সঙ্গেই সে লিখেছে লিরিক্যাল ব্যালাড, ঠিক আছে, তো কলরিজ হবে না। উইলিয়াম ব্লেক একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিল, যে কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি তার সময়সীমাটা, সেও কিন্তু মোটামুটি কলরিজ আর ব্লেক আমাদের ওয়ার্ডসওয়ার্থের সমসাময়িক। এখানে লর্ড টেনিসন, এই টেনিসন আমাদের সমসাময়িক ছিল না, কন্টেম্পোরারি ছিল না, বাকি বাইরেনও ছিল। ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি এমফাসাইজেস রিলেশনশিপ বিটুইন, এটা নেচারের সঙ্গে থাকবে, ম্যান অ্যান্ড নেচার, অপশন সি, ম্যান অ্যান্ড নেচার। হোয়াট ডিড ওয়ার্ডসওয়ার্থ কল ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি? এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো পোয়েট্রি। ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি রয়েছে একটা পোয়েম। হোয়াট ন্যাচারাল ফিচার্স ইজ অফেন প্রমিনেন্ট ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম? কোন ন্যাচারাল ফিচারটা মোস্ট অফ দ্য টাইম ওয়ার্ডসওয়ার্থের পোয়েমে দেখা গিয়েছে? ঠিক আছে, বেশিরভাগ পোয়েমে সে এই টপিকটা তুলে ধরেছে, তো সেটা হয়ে যাবে আমাদের কাছে কোনটা, অপশান এ, বি, সি, ডি, কোন অপশানটা হবে? যেটা হচ্ছে সি আমাদের। ওকে, মাউন্টেন্স অ্যান্ড রিভার্স, অপশান সি। এরপরে যে নেক্সট ভিডিও আসছে সেটা হচ্ছে 250 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্সার, যেখানে 5 লুসি পোয়েম থাকছে। ইচ লুসি পোয়েম উইল হ্যাভ 50 কোয়েশ্চেন ইচ। তো এটা দেখতে তোমরা